একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, আর সেই কাজটি করতে এসে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজ আমাদের সঙ্গে আছেন বলে রাখি প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, এবং আছেন তথ্য প্রযুক্তি খাত বিশ্লেষক হাসান জাকির। আমরা দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং আমরা আলোচনায় যাব। তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন দেখতে চাই, যাতে করে ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। এবার নকল করা হলো ৭১ টেলিভিশনের ফটো কার্ড। তারপর সেখান থেকে দাবি করা হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছেন শেখ হাসিনার সময়ে ইসলাম সবচেয়ে বেশি নিরাপদ ছিল, এবং এই গুজবই ৫০টিরও বেশি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। একইভাবে একই সাথে আরও দুটো গণমাধ্যমের ফটোকার্ড নকল করা হলো এবং সেখান থেকে গুজব ছড়ানো হলো শেখ হাসিনার মুক্তি চেয়েছেন জামাতের আমির। এসবের মাঝেই ৫ শতাধিক ফেসবুক পেজ থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যকে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হলো। গুজবের শিকার হয়েছেন উপপ্রেস সচিবও। দর্শক, কয়েকটা ফ্যাক্ট চেক এখন আমার হাতে আছে, শুরুতে চলুন সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। ৭১ টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড থেকে দাবি করা হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছেন শেখ হাসিনার সময়ে ইসলাম সবচেয়ে বেশি নিরাপদ ছিল। প্রায় ৫০টি পেজ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে এই কার্ডটি। এটি নজরে এসেছে ৭১ টেলিভিশনেরও। ৭১ টেলিভিশন নিশ্চিত করছে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করা হয়নি, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এমন মন্তব্য করেননি। ডিজিটাল প্রযুক্তি দিয়ে খুব নিখুঁতভাবে ৭১ টেলিভিশনের ফটোকার্ড নকল করে এই গুজব ছড়ানো হয়েছে। শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি চায় জামাতের আমির, এমন শিরোনামে আমার দেশ এবং কালের কণ্ঠের ডিজাইনের দুটি ফটোকার্ড ফেসবুকে ভাইরাল। তবে অনুসন্ধান করে রিউমার স্ক্যানার টিম জানায় এমন কোনো ফটোকার্ড বা সংবাদ আমার দেশ বা কালের কণ্ঠ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশ ও কালের কণ্ঠের ফটোকার্ড নকল করে এটি প্রচার করা হয়েছে, কিন্তু ততক্ষণে ২ শতাধিক পেজ থেকে শেয়ারও করা হয়েছে এই ভুয়া কার্ডগুলো। বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির নাকি বলেছেন ১৯৭১ সালে বাংলাদেশের কেউ মারা যায়নি, বরং পাকিস্তানের অনেকে মারা গেছেন। এমন শিরোনামে আমার দেশের লোগো এবং ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে যাচাই করে জানা গেল আমার দেশ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি, এবং সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও এমন কোনো মন্তব্য করেননি। মূলত আমার দেশের ডিজাইন নকল করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে। একইভাবে দৈনিক যুগান্তরের ডিজাইন সংবলিত আরেকটি ফটোকার্ড থেকে দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নাকি বলেছেন আলী রিয়াজ ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছেন। এরপর অনুসন্ধান করে দেখা গেল ফটোকার্ডটি আসল নয়। দৈনিক যুগান্তর এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। মূলত শফিকুল আলমের বক্তব্যকে বিকৃত করেই এই মিথ্যা ছড়ানো হয়েছে। দর্শক, আজকের ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদনটি তৈরি করতে গিয়ে আমরা দেখলাম প্রায় ৯০% গুজব ছড়িয়েছে গণমাধ্যমের ফটোকার্ড নকল করে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্যকে বিকৃত করে, উস্কানিমূলক শিরোনাম যুক্ত করে, এবং পুরনো ভিডিওকে সংবেদনশীল ক্যাপশনে সামনে আনা হচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে সংঘবদ্ধভাবে। এই বাস্তবতায় কোনো লিঙ্কে ক্লিক না করে দায়িত্বশীল গণমাধ্যমের খবরগুলোতেই নজর রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা প্রতিবেদনটা দেখে নিলাম এবং একটা ধারণাও পেয়ে গেলাম। সরাসরি আলাপে যেতে চাই এবং আগে জানিয়েছি আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, এবং আছেন তথ্য প্রযুক্তি খাত বিশ্লেষক হাসান জাকির। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আমরা আসলে গেল ২ দিন ধরে আপনাকে নিয়ে নানা রকমের অপতথ্য ছড়াতে দেখছি, এবং আপনি বোধ করি নিজেও দেখেছেন, এবং চারটা গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যম কলকাতার, যেটাকে প্রচার মাধ্যমে বলা ভালো, কারণ অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি তারা প্রচার করছে। কলকাতা 24x7 এবং নিউজ বর্তমান, এটা ইউটিউব বেস চ্যানেল। সেখানে দেখা যাচ্ছে একজন যার সাথে চেহারায় অনেকটা মিল পাওয়া যাবে এরকম একজন আপনার মতো, তাকে অনেকে আক্রমণ করছে, এবং তারা শিরোনাম করেছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার হামলার শিকার হলেন। এবং অনেকে ওই ভিডিওটাতে দেখেছেন, এবং এটা খুবই আশাব্যঞ্জক খবর যে আমাদের দেশ থেকে অনেকে কমেন্ট সেকশনে লিখেছে এটা আবুল কালাম আজাদ মজুমদার নন, এবং পরবর্তীতে ফ্যাক্ট চেক হলো, সবকটা ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম এটা নিশ্চিত করলেন। কিন্তু কথা হচ্ছে প্রান্তিক অঞ্চলের মানুষ যারা এটা দেখবেন তারা কেউ না কেউ তো বিশ্বাস করবেন। কারণটা আসলে কি? টার্গেট করে কেন আপনাকে এবং
প্রেস সচিব শফিকুল ইসলাম, তাকে নিয়েও আসলে ছড়াচ্ছে। এটা আসলে আমি একা এরকম কোনো বিষয় না। পুরো আপনি দেখবেন যে জনপ্রিয় রাজনৈতিক নেতা কিংবা সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা যারা আছে, প্রধান উপদেষ্টা তো আছেনই, সবাইকেই আসলে টার্গেট করে আপনার এই ধরনের অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে। যারা নিয়মিত নিউজের মধ্যে থাকেন তাদেরকে কেন্দ্র করে যদি এই ধরনের অপতথ্য ছড়ানো হয়, তাহলে এগুলো খুব সহজে মানুষকে বিশ্বাস করানো যায়। কারণ তাদেরকে নিয়ে তো এমনিতেই নিউজগুলো হয়। আর সরকারকে মেলাইন করার জন্য তো একটা একটা পক্ষ বা কিছু লোক সবসময় সক্রিয় আছে। আপনি যদি আজকে আপনি যেই ব্যক্তিদের ফ্যাক্ট চেকের কথা, যেই ব্যক্তিদের নিয়ে প্রচারিত সংবাদ আপনি ফ্যাক্ট চেক করেছেন বা আপনি দেখেছেন, আপনি খেয়াল করে দেখবেন যে এরা সবাই জুলাইয়ের সপক্ষ শক্তি। জি আপনার এই জুলাই আন্দোলনের সপক্ষ শক্তি যারা, তাদেরকে জুলাইয়ের আন্দোলন বিরোধী একটা অংশ যারা মূলত দেশের বাইরে বসে এই অপপ্রচারটা চালাচ্ছে, এবং তারা এদের জুলাইয়ের এই আন্দোলনের যে বিভিন্ন শক্তি তাদেরকে বিভিন্নভাবে মেলাইন করার চেষ্টা করছে। এটা খুব অপ্রত্যাশিত কোনো কিছু না, এবং এটার বিরুদ্ধে আমরা বিভিন্ন মেকানিজম ব্যবহার করে ফাইটও করছি। এখন গণমাধ্যমগুলো, মূলধারার গণমাধ্যমগুলো, তারা তাদেরকে বা যে প্ল্যাটফর্ম, তাদের প্ল্যাটফর্মে আপনার তাদের প্ল্যাটফর্মে এ ধরনের সংবাদ আসে না। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেই এই জি বিষয়গুলো বেশি আসছে। তো আমরা সবাইকে অনুরোধ করব আপনার এই ধরনের সংবাদ বা এগুলোকে অ্যাভয়েড করে এই ধরনের মূলধারার গণমাধ্যমের প্রতি আস্থা রাখতে। মূলধারার গণমাধ্যম আপনার আমরা মনে করি যে এখনো যথেষ্ট বিশ্বাসযোগ্য। যদিও মূলধারার গণমাধ্যমের কিছু কিছু ক্ষেত্র আপনার কিছু কিছু মূলধারার গণমাধ্যমও মিসলিডিং ইনফরমেশন দেয়, কিন্তু সেটা সংখ্যায় অনেক কম, এবং এগুলো কিছু কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত ভাবে তথ্য বিকৃতি মূলধারার গণমাধ্যমে কম। সেই জন্য সাধারণ মানুষের কাছে সবসময় আহ্বান থাকবে তারা যাতে যে কোনো সংবাদ, সেটা যদি মূলধারার কোনো গণমাধ্যমে না দেখেন, বা এই ধরনের সংবাদগুলো, বিশেষত যে সংবাদগুলো আপনার নিয়মিত যারা নিউজে থাকেন বা নিউজ মেকার যারা, তাদেরকে নিয়ে যখন হয়, তখন তো একাধিক জি, গণমাধ্যম মানে এটা আসলে আমরাও মানে আপনাদের বক্তব্যটা আমাদের প্রতিটা প্রতিবেদনের শেষেই উল্লেখ করার চেষ্টা করি যে মূলধারার গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখা প্রয়োজন। লিঙ্ক দেখলে ক্লিক করবেন না। আমি নিশ্চয়ই আরও কিছু সমাধানের জায়গাটা তো অবশ্যই খুঁজবো আপনার কাছে। জনাব হাসান জাকির, একটা বিষয় একটু দেখবেন, মানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় কোনো গণমাধ্যম বাকি নেই। সবারই গণমাধ্যমের ফটোকার্ডগুলো নিখুঁতভাবে ক্লোন করা হচ্ছে। আগে কিছু দুর্বলতা ছিল, এখন এআই দিয়ে এমনভাবে নকল করা হচ্ছে হঠাৎ দেখলে এটা বাস্তব বলে মনে হবে, এবং পরবর্তীতে একদম সংঘবদ্ধভাবে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যেন সেই ভুলটা দ্রুত ভাইরাল হয়। আপনি অন্তত কি কি ঝুঁকি এখান থেকে খুঁজে পাচ্ছেন এবং আপনার পর্যবেক্ষণ শুরুতে জানতে চাই সংক্ষেপে। ধন্যবাদ। আসলে আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি। বিশেষ করে এই গুজব যেভাবে ছড়িয়ে পড়ছে, এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, আন্তর্জাতিক প্রেক্ষাপটে উন্নত দেশ যেখানে গণমাধ্যম আমাদের থেকে অনেক বেশি স্টাবলিশড, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ভয়ঙ্করভাবে গুজব ছড়িয়ে পড়ছে। তা আপনি যে উদাহরণগুলো দিলেন, এটি আসলে গুজব ছড়ানোর খুব ছোট ছোট ক্রাইটেরিয়া। এর থেকে বড় যেটি আপনি এআই এর কথা উল্লেখ করলেন, যে এখন এআই এর মাধ্যমে কারোর ভয়েস আমরা চেঞ্জ করে অন্য কথা বসিয়ে দিতে পারি। সো সেটি কিন্তু আমরা এখন দেখছি হচ্ছে। তার মানে গুজব শুধু ফটো কার্ড কিংবা গণমাধ্যমের কয়েকটা নিউজ ভিত্তিক নয়। এটি আ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে ছড়িয়ে পড়ছে যে এটি আসলে কি বলবো? এটা মহামারী আকার ধারণ করেছে। এটি বলবার অবকাশ রাখে না। তো সেই জায়গাটি থেকে এটা রাজনৈতিক এবং অর্থনৈতিক ২ টি বিষয় আছে। যেটি হচ্ছে এক ধরনের রাজনৈতিক এজেন্ডা থাকে কিছু মানুষের, যারা চিন্তা করে যে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য বা আ প্রতিপক্ষকে কিভাবে হিউমিলিয়েট করা যায়, সেটা করবার জন্য গুজব ছড়িয়ে দিচ্ছে, এবং সাধারণ মানুষ বুঝে না বুঝে সেগুলো কিন্তু আরো ছড়িয়ে দিচ্ছে এবং ছড়িয়ে পড়ছে। এর আরেকটা কারণ আছে, সেটি হচ্ছে যে অর্থনৈতিক কারণ। আমরা জানি যে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেক মানুষ কিন্তু কনটেন্ট ক্রিয়েটর অনেক আর্ন করছে। তারা এরকম চটকদার
যিনি একজন মানুষ মারা যাননি তার খবর এরকম তৈরি করছেন যে সে মারা গিয়েছে, কিংবা এমন একটি খবর তৈরি করছেন যেটি আসলে খুবই চটকদার কিন্তু ঘটনাটা আসলে ঘটেনি। তো এরকম ঘটনা তারা তৈরি করে কনটেন্টের মাধ্যমে ভিউ বাণিজ্য যেটি বলি, সেই ভিউ বাণিজ্যের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছে। এটি সত্যিকার অর্থে ভয়ংকর রকম ক্ষতিকর একটি প্রভাব সমাজ বিরাজ করছে। তো এই জায়গা থেকে সত্যিকার অর্থে আমাদের বেরিয়ে আসার কোনো বিকল্প নেই। না হলে এই আমাদের যে স্থিতিশীলতা, রাজনৈতিক, সামাজিক, যে ধর্মীয় যে জি। স্থিতিশীলতা আছে সেটি এই বিনষ্ট হওয়ার সত্যিকার অর্থে আশঙ্কা করছি আমরা। তার মানে আমি এই জায়গাটাতে দুজনের বক্তব্য থেকে স্পষ্ট যে আমরা একটা ঝুঁকির মধ্যে আছি। সামনে নির্বাচন এবং সেই নির্বাচনকে ঘিরে হয়তো এই অপতথ্যের পরিমাণ বাড়বে এবং এখন থেকে একটা না একটা উপায় আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেগুলো কি হতে পারে সেটা নিয়ে একটু জানার চেষ্টা করব। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আপনারা আছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনারা আছেন ফেক নিউজ স্ক্যানারে, একটা বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গেই থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আছেন একাত্তরে, চলছে ফেক নিউজ স্ক্যানার। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আছে আমার অতিথিরা। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনি খুব চমৎকার করে আসলে সংকটের জায়গাগুলো তুলে ধরছিলেন এবং কয়েকটা ধারণাও আসলে দিয়েছেন যে কিভাবে এই জায়গা থেকে উত্তরণ করা যায়। একটা সমস্যাটা আমরা প্রায় টের পাই, সেটা হচ্ছে যে বলা হয় অপতথ্য এখন একটা বৈশ্বিক সমস্যা, সব দেশই কম বেশি সাফার করছে এবং সব দেশই আসলে তাদের জায়গা থেকে সেই প্রচারণাটা চালিয়ে যাচ্ছে। আমাদের দিক থেকে আমরা আসলে রাষ্ট্রীয় টেলিভিশন সহ অন্যান্য গণমাধ্যমগুলোতে খুব বেশি প্রচার হতে দেখি না, মানুষকে সচেতন বার্তা দেয়া। দ্বিতীয় সংকটের কথা অনেকে বলেন যে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার গড়ে ওঠা, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা যারা পাশ করে বের হলেন তাদেরকে দিয়ে আসলে সেই ফ্যাক্ট চেকিং এর দক্ষতাটা তৈরি করা যায় কিনা। ফ্যাক্ট চেকিং এর ক্ষেত্রে সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, কারণ জি। সরকারের দেয়া তথ্য সাধারণ মানুষ বিশ্বাস করতে চায় না। এটা আমাদের দীর্ঘদিনের আমাদের আগে যে যারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, একটা দীর্ঘ সময় তারা নিজেরাই সোর্স অফ ডিসইনফরমেশন ছিল। তারা নিজেরাই আসলে তাদের ইনফরমেশন মিনিস্টারকেই মানুষ আসলে ব্যঙ্গ করে বলতে ডিসইনফরমেশন মিনিস্টার। তারা নিজেরা আপনার যখন এইভাবে জনগণকে বিভ্রান্তিমূলক তথ্য দিত, তাতে করে মানুষের প্রতি সরকারের দেওয়া তথ্যের প্রতি এক ধরনের অনাস্থা আছে। এটা আমরা কাজ করতে গিয়ে লক্ষ্য করেছি। তো আমরা এই জন্য আমরা সবসময় চেষ্টা করেছি, আমরা সরকারিভাবে অবশ্যই আমরা তো সব ধরনের স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করবই এবং আমরা সেটা করেও যাচ্ছি। যত বেশি সম্ভব স্বচ্ছতা বজায় রাখা, যত বেশি সম্ভব তথ্যের প্রবাহটা উন্মুক্ত রাখা বা তথ্য যাতে সবাই পেতে পারে। আমাদের সাথে যারা কাজ করেন, যেসব সাংবাদিকরা আছেন বা আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের আমাদের প্রধান উপদেষ্টা দপ্তরের যে প্ল্যাটফর্ম বা আমাদের অন্যান্য মন্ত্রণালয় বা সরকারি প্রতিষ্ঠানের যে প্ল্যাটফর্ম, সবাইকে আমরা এক ধরনের নির্দেশনায় দেওয়া আছে যত বেশি সম্ভব তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া বা নিজেদের আউটরিচটা বাড়ানো। এইটা একটা কাজ, কিন্তু এইটা যথেষ্ট কাজ না। আপনার সাধারণত এ ধরনের যেই ডিসইনফরমেশনগুলো ছড়ানো হয় বা এগুলো অনেক সময় দেখা গেল যে এগুলো টার্গেট থাকে রাজনৈতিক দল। আবার রাজনৈতিক দলকে যখন টার্গেট করা হয় বা রাজনৈতিক নেতারা যখন টার্গেট করা হয়, তখন সরকার আবার অনেক সময় এটা দায়িত্ব নিয়ে এটা ডিবাঙ্ক করতে পারে না, কারণ তাহলে সরকারের প্রতি আবার এক ধরনের পক্ষপাতদুষ্টতার অভিযোগ আসে যে অমুক রাজনৈতিক দলকে সরকার ডিফেন্ড করছে বা অমুক কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকে সরকার প্রমোট করছে। এই কারণে এই সরকারের এই সীমাবদ্ধতাগুলো মাথায় রেখে সরকার কাজ করছে। এই জন্য আমরা মনে করি যে বেসরকারি উদ্যোগগুলো এই ক্ষেত্রে আমাদের বেশি জরুরি এবং আসলে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকারের একটা বিশাল নেটওয়ার্ক, সরকারের দিক থেকে এটা একটা চেষ্টা আছে যে একটা বড় একটা নেটওয়ার্ক তৈরি করা। প্রতিটি জেলা শহরে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এরকম যদি নেটওয়ার্ক তৈরি করা যায় বা আমাদের জেলা শহরে কর্মরত আমাদের যে সাংবাদিক যারা আছে তাদেরকে নিয়ে, তাহলে আমার মনে হয় এই অপতথ্যের এই প্রবাহটাকে কিছুটা হলেও রোধ করা সম্ভব। চমৎকার। এই বার্তাটা আসলে কিছুটা হলো আশাবাদ যোগাবে আমাদের দর্শকদের। জনাব হাসান জেকি, সবশেষ ছোট করে আপনার কাছ থেকে একটু জানবো, মানে দীর্ঘদিন ধরে তো গণমাধ্যমে কাজের একটা অভিজ্ঞতা আপনার আছে এবং আপনি দেখেছেন। আমাদেরকে অনেকে এই প্রশ্নটা করেন যে আপনাদের ফটোকার্ড নকল হচ্ছে, আপনারা কেন মামলা দিচ্ছেন না, যেহেতু আপনাদের লোগো থেকে সব কিছুই একটা ট্রেডমার্কের মধ্যে আছে। এই জায়গাটাতে আসলে গণমাধ্যমের করণীয়টা কি, যেহেতু আমাদের সব কিছুই নকল করা হচ্ছে গণমাধ্যমের? জি, সেটা হচ্ছে ধরেন গণমাধ্যম কেন নকল হচ্ছে সেই জায়গাটি আমরা কিন্তু আগেই পরিষ্কার করেছি যে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের সূত্র হচ্ছে গণমাধ্যম। জি। কাজেই গণমাধ্যমকে যদি নকল করা হয়, গণমাধ্যমকে যদি আপনার তথ্যকে বিকৃত করে অন্যভাবে উপস্থাপন করা হয়, তাহলে মানুষের কাছে সেটি বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা সম্ভব। এই কারণে গণমাধ্যম কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ শিকার হচ্ছে এইসব গুজব রটানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে গণমাধ্যমকে আসলে
যুগোপযোগী হতে হবে কি প্রথমত। সেই জায়গাটি আমার কাছে মনে হয় যে সরকারেরও ভূমিকা রয়েছে। আমরা যেমন ফ্যাক্ট চেকিং, আমরা ইন্ডিভিজুয়াল ফ্যাক্ট চেকারের কথা বললাম, কিন্তু সরকারের উচিত যে গণমাধ্যমও যেন প্রত্যেকটা আলাদা ফ্যাক্ট চেকিং উইংস থাকে যেন প্রত্যেকটা গণমাধ্যমে, সেইটা নিশ্চিত করার জন্য সরকার এখানে টেকনোলজি বা অন্যান্য পলিসিগত সহযোগিতা দিতে পারে। আমরা এখনো কিন্তু এআই পলিসি পাইনি। এআই নিয়ে আমাদের যে রকম আমরা সমস্যা এবং সম্ভাবনার ভিতরে আছি, কাজেই এই জায়গাটি অবশ্যই পলিসি খুব জরুরি, যেটি সরকার করবার চেষ্টা করছে, একটা ড্রাফটও করেছে আমরা জানি। তো আইসিটি ডিভিশন এখানে যেটি করতে পারে যে ব্যাপক রকম সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা, সেইখানে গণমাধ্যমকে সঙ্গে রেখে। প্রত্যেকটা গণমাধ্যমের যেমন আমরা বিভিন্ন রকম বিট থাকে, তেমনি ফ্যাক্ট চেকিং ও বিট থাকা এই মুহূর্তে আমার মনে হয় খুব জরুরি। তাহলে যেটি হচ্ছে যে শুধু গণমাধ্যমের গুজব নয়, বাইরে যে গুজবগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ডিফেন্ড করার জায়গায় গণমাধ্যম আরো সক্রিয় ভূমিকা রাখতে পারবে। আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে সরকারের জন্য যে সোশ্যাল মিডিয়ায় তো এইসব গুজব বেশি ছড়িয়ে যাচ্ছে। তো সোশ্যাল মিডিয়া কিন্তু ইন্টারন্যাশনালি সব ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন যেগুলো আছে, টুইটার, তো এইটা আসলে একটা বৈশ্বিক প্ল্যাটফর্ম। এই বৈশ্বিক প্ল্যাটফর্মেও আমরা লোকাল অ্যাজ এ প্লেয়ার হিসেবে বাংলাদেশ একদম, কিভাবে মানে আপনি প্রথম যে দুটো পরামর্শ দিলেন সেটা খুবই আসলে চমৎকার, যে আমাদের প্রত্যেকটা গণমাধ্যমে আসলে আলাদা একটা ফ্যাক্ট চেকিং ডিপার্টমেন্ট থাকা উচিত, এবং আমরা সাংবাদিকরা যেই বিট করি না কেন তার সাথে নতুন একটা বিট থাকা উচিত যে ফ্যাক্ট চেক নিয়ে, অর্থাৎ অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য তুলে ধরার কাজটা যেন করা যায়। অনেক ধন্যবাদ, এবং সামনে কোনো আয়োজনে আবারও হয়তো আপনাদেরকে পাবো এবং আরও কিছু পরামর্শ জানার সুযোগ আমাদের হবে। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষক হাসান জাকির, এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়, এবং আপনারাও যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tvgmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন facebook/fake news স্ক্যানার এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।